আমাদের বৃক্কের যদি এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমাদের বৃক্ক কিন্তু বিকল হয়ে যায়, ফেইল হয়ে যায়, কাজ করতে পারে না, দ্যাট ইজ কল্ড রেনাল ফেলিউর বা কিডনি ফেলিউর। ওকে, সো ইউজুয়ালি যেটা হয়, আমাদের বয়স যখন 70 ইয়ার্স হয়ে যায়, আমাদের যখন বয়স লাইফ এক্সপেক্টেন্সিটা শেষ হয়ে যায়, 50% অলরেডি সে নন ফাংশনাল হয়ে যায়। হ্যাঁ, 50% কাজ করে না, 50% কাজ করে। তবে কথা হচ্ছে যদি মানুষটা এই 70 ইয়ার্স পর্যন্ত মোটামুটি সুস্থতার ভেতর দিয়ে যায়, তাহলে এই ধরনের ঘটনা দেখা যায়। তো বৃক্ক অ্যাকচুয়ালি দুই ধরনের ফেইলিউর আছে, একটা হচ্ছে ক্রনিক, হ্যাঁ, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক ফেইলিউর, আর একটা হচ্ছে অ্যাকিউট ফেইলিউর, মানে হঠাৎ করে 48 ঘন্টার মধ্যে তোমার কিডনি ভালো ছিল, নষ্ট হয়ে গেছে। সো যদি 3 মাস বা তার বেশি সময় ধরে কোনো একটা কারণে তোমার কিডনি বিকল হয়, দ্যাট ইজ কল দীর্ঘমেয়াদী বিকল। বাট 48 ঘন্টার মধ্যে কোনো একটা ঘটনা ঘটছে যার কোনো তোমার কিডনি বিকল হয়ে গেছে, দ্যাট ইজ কল তাৎক্ষণিক বিকল বা অ্যাকিউট ফেইলিউর। ওকে, যদি দীর্ঘমেয়াদী বিকল হয়, এটা খারাপ, খুবই খারাপ এটা। তাহলে মনে করা যাবে অনেক দিন ধরেই খারাপ। তাহলে এটা আইদার ডায়ালাইসিস করে টিকে থাকতে হবে, অথবা তোমার কিডনিটা ট্রান্সপ্লান্ট করে সুস্থ হতে হবে। আইদার ডায়ালাইসিস অথবা সুস্থ। তো ডাক্তার যদি কখনো বলে আপনার ডায়ালাইসিস করতে হবে, তখন তোমরা অবশ্যই ডায়ালাইসিস শুরু করতে বলবা তাকে। অনেকে ভাবে ডায়ালাইসিস একবার শুরু করলে আর শেষ করা যাবে না। আশ্চর্য, ডাক্তার বলছে ডায়ালাইসিস করো, ডায়ালাইসিস করো, এর উপর কোনো কথা নাই, এর উপর কোনো কথা নাই। ওকে, তাইলে অনেকে বলে না যে প্রেশারের ওষুধ শুরু করলে শেষ হবে না, আর কোনো দিন করতেই হবে। ডায়াবেটিসের ওষুধ শুরু করলে কোনো দিন আর শেষ হবে না, নিতে হবে পাগলা। কারণ তোমার লাইফ এর একটা এমন একটা অবস্থায় দাঁড়াইছো যখন তুমি বাধ্য নিতে, তোমার আর কোনো অপশন নেই। ওকে, ডাক্তার বলে নিতে, আর নন ডাক্তারের কাছে গিয়ে তুমি পরামর্শ নাও, নন ডাক্তার বলে নিও না, সারা জীবন নিতে হবে। এই কাজ জীবনেও করবো না। ফ্যামিলিতে যদি এই ধরনের ইস্যু হয়, অবশ্যই শুরু করতে বলবা। ওকে, সো দীর্ঘমেয়াদী বিকল মানে 3 মাসের বেশি সময় ধরে প্রবলেম, আর তাৎক্ষণিক বিকল শব্দের অর্থ হলো 48 ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে। তো এই সময় পটাশিয়ামের পরিমাণ এত বেড়ে যায় যে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমার হার্ট বন্ধ হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, মারা যাবা। সো 48 ঘন্টার মধ্যে যে বিকলগুলো হয়, এগুলো খুব ভয়ঙ্কর বিকল। ওকে, তাহলে আমরা এবার চলে আসি কেন বিকল হচ্ছে আমাদের কিডনিটা, কি এমন হয়েছে। প্রথম যেটা, রক্ত প্রবাহ হ্রাস। কিডনি এমন একটা জিনিস, সে সবসময় এই দেখো রক্তগুলো নিচে পাঠিয়ে দিচ্ছে, রক্ত আসতেছে, এসে পাঠিয়ে দিচ্ছে থলির পর দেহের বাইরে চলে আসে। হেয়ার ইজ অ্যানাদার কিডনি। ওকে, তাহলে এবার দেখো, কিডনিতে যদি রক্তই না আসে, তাহলে তুমি বলো তো এই সমস্ত বর্জ্য কোথায় জমতেছে? রক্তে। কিডনিতে কেন রক্ত গেল না? কোনো না কোনো কারণে গেছে। তো ধরা যেতে পারে যে তোমার রক্ত বমি হয়েছে, তোমার শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে তুমি অ্যাক্সিডেন্ট করছো, রক্তপাত হয়েছে, কিংবা গর্ভাবস্থার সময় কিন্তু ওভার ব্লিডিংয়ের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। প্রেগনেন্ট মাদার ব্লিডিং হচ্ছে, রক্ত কমে যাইতে যাইতে এমন অবস্থা যে রক্তই নাই। রক্ত যদি না থাকে, কিডনিতে বিকল হয়ে যাবে। তাহলে কিডনিতে না গেলে কিডনি বিকল হয়ে যাবে নানা কারণে। সো প্রথম জিনিসটা দেখতে হবে যে আমাদের দেহের যেন ফ্লুইডটা সবসময় ঠিকঠাক থাকে। অনেক ঘাম হয়েছে, পানি খাও। অনেক প্রস্রাব করছো, অনেক ঘাম হয়েছে, পানি খাও। অনেক বমি টমি হয়েছে, তাহলে দেখো। অনেক ডায়রিয়া হইতেছে, তাহলে একটু স্যালাইন দিয়ে স্যালাইন খেয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাও। ডাক্তারকে অবশ্যই দেখাবা, নিজে ঠিকঠাক মাতবরি করবা না। আর কি হতে পারে? বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃক্কের মধ্যে প্রবলেম হয়েছে, ক্ষতি হয়ে গেছে, জীবাণু আইসা প্রদাহ সৃষ্টি করছে, বৃক্ক আর কাজ করবে না, বিকল। 2 নম্বর হচ্ছে বিষক্রিয়া। এমন ওষুধ খাইছো, ধরা যাক তুমি ব্যথার ওষুধ খাইছো, লাল লাল যেগুলো বাজারে পাওয়া যায়, ব্যথার ওষুধগুলোর উপর দেখবা কালারই লাল, তার মানে এটা খুব খারাপ, সতর্কতার সাথে খাইতে হবে। ডাক্তার যতদিন বলছে এর বেশি খাওয়া যাবে না। এমনকি এমনকি গ্যাসের ওষুধও যদি যারা রেগুলার খায়, তাদেরও কিন্তু কিডনি বিকল হয়। গ্যাসের ওষুধ সম্পর্কে অনেকে জানেই না যে গ্যাসের ওষুধ খাইলে কিডনি বিকল হয়। মানুষ শুধু ভাবে ব্যথার ওষুধ খাইলে কিডনি বিকল হয়। সো এখানে খুব সিরিয়াস হবা। সো গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ বা যে কোনো ধরনের ওষুধ কিংবা যে কোনো ধরনের কেমিক্যালস যে এটা খাইলে তোমার কিডনির উপর প্রভাব ফেলবে, সেটা তোমার কিডনিটা বিকল করে দিতে পারে। সো বিষক্রিয়া একটা বড় জিনিস। ইনফেকশন শব্দের অর্থ হচ্ছে কিডনিতে কোনো জীবাণু চলে আসছে, তোমার কিডনির 12টা বাজায় ফেলছে। তোমার কিডনি বিকল হবে কি না? অবশ্যই বিকল হবে। এবার লাস্ট পোর্শনটা, মূত্র নিষ্কাশনে বাধা। আচ্ছা ধরো তো তোমার কিডনির এই জায়গায় একটা হচ্ছে এখানে পাথর হয়েছে, এখানে একটা পাথর হয়েছে, কিংবা এখানে একটা পাথর হয়েছে, কিংবা এখানে একটা পাথর হয়েছে, কিংবা এখানে পাথর হয়েছে। তুমি আমাকে বলো তো, কিডনি ফিল্টার করতেছে, করার সময় মূত্রগুলো আর নিচে নামতে পারবে? পারবে না। মূত্রগুলোই যেখানে জমা শুরু করবে, জমতে জমতে আবার ব্যাকফ্লো করা শুরু করবে, পেছনের দিকে গিয়ে কিডনিকেই ধাক্কা দিবে। তাহলে কিডনি ধীরে ধীরে চাপ খাইতে খাইতে নষ্ট হয়ে যাবে, যাবে কি না? তাহলে ফ্লো যদি ঠিক না থাকে, পাথর যদি হয়, এই প্রবলেম হবে। টিউমার,
ওকে, এই যে এখানে একটা ধরা যাক টিউমার হয়েছে এই জায়গায়, কিংবা কিডনির ভেতরে টিউমার হয়েছে, তাহলে ফ্লোটা বন্ধ হবে না এখানে টিউমারের চাপে? ইয়েস। বাইরে একটা টিউমার হয়েছে, টিউমার এসে করছে কি এই কিডনিটার এই নালীটাকে চাপ দিয়ে বন্ধ করে দিছে, এই দেখো কি টিউমারটা এসে বন্ধ করে দিছে। তাহলে আবার মূত্র এখানে জমে আবার ব্যাকফ্লো করবে, করে এটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলেও দেখবে তোমার কিডনি আর কাজ করতে পারতেছে না, চাপ খাইতে খাইতে একসময় কিডনি কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কি হইতে পারে, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। পুরুষের ক্ষেত্রে এই যে এখানে প্রোস্টেট গ্রন্থি থাকে এই জায়গায়, এই প্রোস্টেট গ্রন্থিটা যদি বড় হয়ে যায় তাহলে এই যে মূত্রনালীটাকে ব্লক করে দেয়, মূত্রনালীটা তখন চাপ খেয়ে ব্লক হয়ে যায়। তাইলে এবার বলো তো, মূত্রনালীতে এই যে এখানে মূত্র আছে ভরে গেছে, নিচে নামতে পারবে না। তাহলে ভরার পর ধীরে ধীরে আবার ব্যাকফ্লো করা শুরু করবে কিনা, ঘুরে আবার কিডনিটাকে গিয়ে ধাক্কা দিবে। তো এই রাস্তার ফ্লো যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, হোক না সেটা পাথরের জন্য, হোক না সেটা টিউমারের জন্য, হোক না সেটা আশেপাশে কোনো ক্যান্সারের জন্য ধাক্কা খাইয়া রাস্তা ব্লক হয়ে গেছে, ক্যান্সারটি কোষগুলো ছড়াই গিয়ে জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে, স্ট্রিকচার ফরমেশন করছে। সো তোমার যে প্রবলেমটা হবে সেটা হলো তোমার কিডনি বিকল হয়ে যাবে, কারণ ব্যাকফ্লো করে কিডনিকে চাপ দিবে। কিডনির কোনো দোষ ছিল না, কিন্তু কিডনি বিকল হয়ে গেল। এই যে দেখো, কোলন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, আমাদের কিন্তু কোলনটাই কিডনির আশেপাশে থাকে, এই অঞ্চলের আশেপাশে থাকে, রাইট, কোমরের আশেপাশে। সো কোলন ক্যান্সার হইলে এটা কিডনির আশেপাশে, কিডনির হচ্ছে নালীগুলো, এগুলোকে কিন্তু কোনো না কোনোভাবে ব্লক করে দেয়, এটা ডিফারেন্ট ইস্যু। সার্ভাইকাল ক্যান্সার, এই যে মেয়েদের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে সার্ভিক্স থাকে, জরায়ু থাকে, জরায়ুতে ক্যান্সার হয়ে গেলেও কিন্তু এই যে এগুলা রাস্তা ব্লক হয়ে যাইতে পারে। কেমনে যায় এটা সম্পর্কে আমরা আরেকদিন বলবো, ঠিক আছে? যেমন হাতটা আমি এখানে রাখলাম, এই জায়গাটা পুড়ে গেছে, এখন আমি যদি হাতটা এরকম রাখি বলো তো, দুইটা স্কিন একসাথে লেগে যাবে না? লাইক দ্যাট এখানে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পর এই যে রক্তনালীটা ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সরি ইউরেটারটা ব্লক হয়ে গেছে। তো যাই হোক, যে কোনো কারণে কিডনি বিকল হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিডনি বিকলটা তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, তাৎক্ষণিক কিভাবে তুমি ডায়াগনোসিস করবা? 1 নম্বর, তোমার মাত্রা বৃদ্ধি পাবে শরীরের মধ্যে। কিডনির কাজ হলো ইউরিয়া বের করে দেওয়া, কিডনির কাজ হলো ক্রিয়েটিনিন বের করে দেওয়া, এগুলো বের হবে না। বের না হলে এগুলো কোথায় বাড়বে, রক্তে বাড়বে কিনা? ইয়েস, ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এটা একটা ডায়াগনস্টিক টুল, একটা 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 ডায়াগনস্টিক একটা হচ্ছে টেস্ট। তোমরা তো বলো যে ডাক্তার অনেক টেস্ট দিছে, পাগলা, তোমার তো টেস্ট করে বাইর করতে হবে কোথায় কি আছে। ডাক্তার তো চোখের ভেতরে দেখতে পায় না, লক্ষণ টক্ষণ বোঝার পর ডাক্তার যতদূর আগায় দেন তারা টেস্ট দেয়। ডাক্তার যে আন্দাজে টেস্ট দেয় তা কিন্তু না। এবার চলে আসে আয়নের মাত্রা অস্বাভাবিক। কিডনির একটা বিশাল কাজ হলো আমাদের শরীরে যে আয়নগুলো আছে, পটাশিয়াম, সোডিয়াম, এই মাত্রাগুলো ঠিক রাখে। ভেতরে বেশি হলে বাইর করে দেয়, কম হলে আবার ফেরাই নিয়ে যায়, সিম্পল। তো কোনো কারণে যদি কিডনি নষ্ট হয়ে যায়, ও কিন্তু আর এই কন্ট্রোলটা করতে পারবে না। কোনো আয়নের পরিমাণ খুব বৃদ্ধি পাইছে অস্বাভাবিক, কোনো আয়নের পরিমাণ খুব হ্রাস পেয়েছে, হতেই পারে, কারণ কিডনি আমাদের আয়নের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা করে। নষ্ট হয়ে গেলে এটা পারবে না। লোহিত কণিকার সংখ্যা কমে যায়, খুব সিম্পল। আমাদের কিডনি থেকে একটা হরমোন আসে, দিস ইজ কল এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিনটা যায় অস্থিমজ্জায়, এবং অস্থিমজ্জা তখন আরবিসি তৈরি করে, আমাদের আরবিসি তৈরি হয়। এখন তুমি আমাকে বলো, কিডনি তোমার ড্যামেজ, তোমার এরিথ্রোপয়েটিন আর হবে না, অস্থিতা যাবে না, এই হরমোন আর এখানে যাবেও না, আরবিসি হবেও না, তখন আরবিসি পরিমাণ ধীরে ধীরে কি হবে, হ্রাস পেতে থাকবে, আরবিসি তৈরি হচ্ছে না। সো এটা একটা বড় ডায়াগনস্টিক টুল। তখন আমাদের কি হবে, রক্ত স্বল্পতা বা এনিমিয়া হবে। এবং লাস্ট, মূত্রের পরিমাণ কমে যাওয়া। যে জিনিসটা নিজে নষ্ট, সেই জিনিসটা ফিল্টার করতে পারবে না। তাইলে তুমি এটা কিভাবে কাউন্ট করবে? দেখবা 6 ঘন্টা ধরে তুমি তাকে দেখতেছো, এই সময় দেখবা 6 ঘন্টা ধরে তুমি তাকে দেখতেছো, এই সময় দেখবা হাফ ml-এরও কম তার বডি ওয়েট অনুযায়ী। আমার বডি ওয়েট হচ্ছে 70, ওকে ধরা যাক 70, তাহলে আমার 70-এর অর্ধেক 35 ml-এরও কম পার আওয়ার মূত্র উৎপন্ন হবে। তাহলে চিন্তা করে দেখো, 35 করে যদি 318, 180, 5-6-30, 210 ml-এর মতো, মানে এরকম একটা কিছু নাম্বার আর কি। তোমরা ক্যালকুলেশন করে নেবো, আমি বায়োলজি টিচার, আমি কেন তোমাকে ক্যালকুলেশন করে দেবো, রাইট? তো দেখো, প্রত্যেক আওয়ারে হাফ ml-এরও কম মূত্র উৎপন্ন হবে অ্যাকর্ডিং টু বডি ওয়েট, ওকে, কেজিতে। মানে আমার বডি ওয়েট যদি 70 হয়, তাহলে হাফ ml-এরও কম যদি হয়, তার মানে 70-র হাফ হচ্ছে 35, তার মানে প্রত্যেক ঘন্টায় 35 ml-এরও কম মূত্র উৎপন্ন হবে, বুঝতে পারছো? অথচ প্রত্যেক মিনিটে কিন্তু 1 ml করে মূত্র উৎপন্ন হয়। প্রত্যেক মিনিটে আমরা তো জানি 124-এর মধ্যে 124 ব্যাগ যায়, 1 ml হয়, তাহলে প্রত্যেক মিনিটে 60 ml হওয়ার কথা, সেখানে 35-এরও কম উৎপন্ন হচ্ছে, ধরো 30, 12 কিংবা একবার জিরো পর্যন্ত চলে গেছে। তাহলে কিডনি কাজ করতে পারছে না।
ঠিক আছে? তো এই সিচুয়েশনে আমরা কি করবো, ডাক্তারের কাছে যাবো, ডাক্তার যা বলবে তাই, আর কোনো কথা নেই। বুঝতে পারছো? ক্রিয়েটর সৃষ্টি করেছেন হিউম্যান বডি, ক্রিয়েটর হিউম্যান বডি সৃষ্টি করেছেন। অ্যান্ড হিউম্যান বডিতে যদি প্রবলেম হয়, ক্রিয়েটর নিজে এসে ঠিক না করে, ক্রিয়েটর ডাক্তার তৈরি করেছেন, ডাক্তাররা এসে তার ক্রিয়েশনকে ঠিক করে দেয়। সো ডাক্তারের উপর আস্থা রাখতে হবে। কারণ ডাক্তার ভালো মানুষ নাকি ডাক্তার খারাপ মানুষ, ডাক্তার ব্যবসায়ী না ডাক্তার হচ্ছে মহান, এগুলো এসব ইস্যু না। ইস্যু হইতেছে যে ডাক্তার তোমার রোগ ঠিক করতেছে কিনা। ওকে, সো তোমরা এবার এখানে চলে আসো। নিয়ম কিছু আমি এখানে দিয়ে দিই, অনেক নিয়ম আছে, তার মধ্যে কয়েকটা বলি। ইউজুয়ালি ডায়াবেটিক পার্সনদের ক্ষেত্রে দেখা যায় যে 100টা কিডনি রোগীর মধ্যে 44 জনের ডায়াবেটিস থেকেই কিডনি ড্যামেজ হয়েছে। সো যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন, ডাক্তার যা বলবে তাই। ডায়াবেটিস খেয়ে কন্ট্রোলে রাখার থেকে কিটো ডায়েট নামে যে ডায়েটটা আছে এইটাতে কন্ট্রোলে না রেখে বরং 3টা আপনার এক্সারসাইজ, ডায়েট, এইসব ডিসিপ্লিন মেনটেন করবেন। ঠিক আছে? দেখা যায় 100টার মধ্যে 44টা ডায়াবেটিসের রোগী থেকেই কিডনি ড্যামেজ হয়ে যাওয়া। সো যাই হোক না কেন, ডেইলি যদি আপনি মাংস খান বা প্রোটিন খান 40 গ্রামের কম খাইতে হবে। বলো তো কেন 40 গ্রামের কম খাইতে হবে? কারণ বেশি মাংস মানে বেশি অ্যামিনো অ্যাসিড, বেশি অ্যামিনো অ্যাসিড মানে বেশি ইউরিয়া, আর বেশি ইউরিয়া মানে কিডনির প্রবলেম। কিডনি এতগুলো তো ফিল্টার করতে পারতেছে না, কিডনি তো ড্যামেজ। তাহলে মাংসের পরিমাণ কমিয়ে দাও। মাংস পরিমাণ যদি তুমি কমিয়ে ফেলো, 40-এর কম যদি করে ফেলো, তাহলে তোমার শরীরে কম অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। কম অ্যামিনো অ্যাসিড থেকে কম ইউরিয়া হলে কিডনির উপর আর প্রেশার পড়তেছে না। বুঝতে পারছো? তাহলে কিডনির প্রবলেম হলে মাংসের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে। আবার দেখো, যে প্রবলেমটা কিডনি থেকে এরিথ্রোপয়েটিন আসতো, কিডনি ড্যামেজ হওয়ার কারণে আর এরিথ্রোপয়েটিন আসতেছে না, তাহলে তোমাকে কি করতে হবে? ইনজেকশনের মাধ্যমে কি করতে হবে? ইনজেকশনের মাধ্যমে এরিথ্রোপয়েটিন দেহের মধ্যে পুশ করতে হবে। তাহলে এরিথ্রোপয়েটিন গিয়ে যাবে অস্থিমজ্জায়, অস্থিমজ্জা আরবিসি তৈরি করবে, তাহলে আরবিসির স্বাভাবিক পরিমাণটা ঠিক থাকবে। কিডনি যদি এরিথ্রোপয়েটিন ক্ষরণ না করতে পারে, তোমাকে এরিথ্রোপয়েটিন ইনজেকশন দিতে হবে। সো পাশাপাশি ক্যালসিট্রায়োলও নিতে হবে। এই হলো ঘটনা। সো এই হলো আমাদের বৃক্কের তাৎক্ষণিক বিকল এবং ব্যাপার স্যাপার। দেখো এগুলো খুব একটা আসে না, বাট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই যে এগুলা কেন হইলো, এইটা কিডনিতে কিসের পরিমাণ বাড়ে, এইটা কত ঘন্টার মধ্যে এইটা বিকল, কোনটার পরিমাণ একটু বাড়ে, আর 3 মাসের বেশি হলে ওটা দীর্ঘমেয়াদী বিকল, দীর্ঘমেয়াদী বিকল হলে কি করতে হয়, এইটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় 44% যারা আসে তাদের মধ্যে ডায়াবেটিক বেশি। তাহলে কোন রোগে সবচেয়ে বেশি হয় এটা জানতে হবে। মূত্রের পরিমাণ কতটুকু হতে পারে এটা জানতে হবে, এবং একই সাথে জানতে হবে যে কতটুকু প্রোটিন খাইতে পারবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু মেডিকেলের পরীক্ষা যারা দিবা কিংবা বায়োলজি পরীক্ষা দিবা, মনে রাখবে এটা। ঢাকা ইউনিভার্সিটিতে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসছে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাকের লক্ষণ কি লেখো, চিন্তা করছো? অথচ মেডিকেলে হার্ট অ্যাটাকের লক্ষণ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, রেয়ারলি। ঢাকা ইউনিভার্সিটিতে ঠিকই আসে। সো তুমি যেখানে যাও না কেন, একাডেমিকে যাও, মেডিকেলে যাও, ভার্সিটিতে যাও, সো তোমাকে এই সব সম্পর্কে জানতেই হবে। কোথাও না কোথাও গিয়ে তুমি কমন পাবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।